বন্ধুরা, তোমরা কি জানো ইরাক আর আমেরিকার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই সময় ইরাকে এমন একজন মুসলিম স্নাইপার ছিল যে একাই ৩৭ জন আমেরিকান সৈন্যকে মেরে ফেলেছিল, আর তাদের বেশিরভাগকেই সে একেবারে নিখুঁত হেডশট দিয়েছিল। এই গল্পটা সেই ভয়ঙ্কর স্নাইপার জুবার, যে তখন আমেরিকান আর্মির কাছে এক দুঃস্বপ্নের মতো ছিল। ছবির নাম দ্য ওয়াল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। ছবির শুরু হয় ইরাকের এক প্রচণ্ড গরম মরুভূমি থেকে। সেই সময় যুদ্ধ প্রায় শেষের দিকে আর প্রেসিডেন্ট বুশ জয় ঘোষণা করে দিয়েছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল একেবারেই আলাদা, কারণ ইরাকের অনেক জায়গায় তখনও গেরিলা হামলা চলছিল, লুকিয়ে লুকিয়ে আক্রমণ করা হচ্ছিল আর আমেরিকান সৈন্যদের টার্গেট বানানো হচ্ছিল। আর সবচেয়ে বেশি ভয় ছিল ইরাকি স্নাইপারদের, যারা চোখে না পড়ে হঠাৎ করে আক্রমণ করত আর সৈন্যদের মৃত্যুর মুখে ঠেলে দিত। এমনই একটা জায়গার খবর পাওয়া যায় যেখানে মরুভূমির মাঝখানে আমেরিকানরা একটি অয়েল পাইপলাইনের কাজ করছিল। কিন্তু সেখানে গিয়ে সবাই হতবাক হয়ে যায়। কনস্ট্রাকশন সাইটে কাজ করা ১০ জন মানুষ একে একে খুন হয়ে পড়ে আছে, আর সবার মাথায় একদম নিখুঁত হেডশট। এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চিতভাবেই একজন প্রফেশনাল স্নাইপারের কাজ। এই পরিস্থিতি যাচাই করার জন্য পাঠানো হয় ২ সৈন্যকে, সার্জেন্ট ম্যাথিউস আর আইজ্যাক। দুজনেই ইউএস আর্মি ট্রেন্ড স্নাইপার টিমের সদস্য, যেখানে ম্যাথিউস হচ্ছে মেন শুটার আর আইজ্যাক তার স্পটার। গত ১৮ ঘন্টা ধরে তারা তাদের স্নাইপার রাইফেলের স্কোপ দিয়ে পুরো জায়গাটার উপর নজর রাখছে, কিন্তু তাদের চোখে পড়ে শুধু একটা ভাঙা দেয়াল আর কিছু লাশ। এর মধ্যেই তারা জুবার কথা আলোচনা করে, সেই ভয়ঙ্কর স্নাইপার যার নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে। তাদের সন্দেহ হয় যে এই সব কিছু হয়তো তারই কাজ, আর হতে পারে সে এখনো কোথাও লুকিয়ে আছে। টানা ২২ ঘন্টা কিছুই সন্দেহজনক না দেখার পর ম্যাথিউসের ধৈর্য ভেঙে যায়। আইজ্যাক তাকে থামানোর চেষ্টা করে, জুবার কথা মনে করিয়ে দেয়, কিন্তু ম্যাথিউস কিছু না ভেবেই সামনে এগিয়ে যায়। সে রেডিওর মাধ্যমে আইজ্যাকের সঙ্গে যোগাযোগ রাখে আর ধীরে ধীরে কনস্ট্রাকশন সাইটের দিকে এগোয়। ধুলো আর বাতাসের কারণে আইজ্যাক ঠিকমতো দেখতে পায় না, তবুও সে স্কোপ দিয়ে ম্যাথিউসের দিকে নজর রাখে। যেই ম্যাথিউস সামনে এগোয়, আশেপাশে পড়ে থাকা লাশগুলো দেখে সে শিউরে ওঠে। সবগুলোর একই প্যাটার্ন, হেডশট। এবার সে বুঝতে পারে যে সে একজন ট্রেন্ড কিলারের সামনে এসে পড়েছে এবং এখানে আসাটা তার ভুল ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎই একটা গুলি এসে তাকে লাগে। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার পাশ দিয়ে আরো গুলি ছুটে যায়। সে আইজ্যাককে চিৎকার করে জানায় যে সে গুলিবিদ্ধ হয়েছে। আইজ্যাক এক মুহূর্ত না ভেবে তার দিকে দৌড়ে যায়, কিন্তু এবার তার উপরও গুলি চলতে শুরু করে। সে জিগজ্যাগ করে দৌড়ে বাঁচার চেষ্টা করে, হেডশট থেকে বেঁচে যায়, কিন্তু তার ব্যাগ আর গিয়ারে গুলি লাগে, আর তারপর একটা গুলি তার হাঁটুর নিচে ঢুকে যায়। ব্যথায় চিৎকার করতে করতে কোনোভাবে সে ভাঙা দেয়ালের পিছনে আশ্রয় নেয়। এখন তারা দুজন রেডিওতে কথা বলে। ম্যাথিউস আইজ্যাককে বলে বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে। আইজ্যাক চেষ্টা করে, কিন্তু দেখে যে রেডিওর অ্যান্টেনা ভেঙে গেছে। এখন সে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ম্যাথিউস বুঝতে পারে তার শেষ সময় এসে গেছে। সে শেষবারের মতো চেষ্টা করতে চায়, কিন্তু আইজ্যাক স্নাইপারের সঠিক অবস্থান ধরতে পারে না। সে দেয়ালের আড়াল থেকে একটু ফাঁক তৈরি করার চেষ্টা করে যাতে সে কিছু দেখতে পারে, কিন্তু এই করতে গিয়ে তার হাতও আহত হয়ে যায়। তার পা তো আগেই রক্তে ভিসে যাচ্ছে। কিছুক্ষণ পরে যখন সে ম্যাথিউসকে ডাক দেয়, কোনো উত্তর পাওয়া যায় না। সে বুঝে যায় ম্যাথিউস আর বেঁচে নেই। এখন আইজ্যাক একা, আহত, ক্লান্ত আর এক ভয়ঙ্কর স্নাইপারের সামনে আটকে গেছে। নিজেকে বাঁচানোর জন্য সে নিজের পা থেকে গুলি বের করে, ব্যথায় চিৎকার করতে করতে কোনোভাবে ব্যান্ডেজ করে। ক্লান্তিতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রেডিওর শব্দে তার ঘুম ভেঙে যায়। বেস ক্যাম্প থেকে কেউ যোগাযোগ করে, নিজেকে ক্যাপ্টেন সিমস বলে পরিচয় দেয়। আইজ্যাক পরিস্থিতি বুঝিয়ে বলে আর ব্যাকআপ চায়, কিন্তু সিমস তাকে বলে আগে তোমার সঠিক লোকেশন বলো আর একটা ইমার্জেন্সি ফায়ার করো। এটা শুনে আইজ্যাক বিভ্রান্ত হয়ে যায়, কারণ ট্রেনিংয়ে শেখানো হয়েছিল কখনো নিজের পজিশন প্রকাশ করবে না। তবুও চাপ বাড়তে থাকলে সে গুলি চালাতে যাচ্ছিল। ঠিক তখনই ক্যাপ্টেনের উচ্চারণ নিয়ে তার সন্দেহ হয়।
সে বলে, তোমার আওয়াজ আমেরিকান মনে হচ্ছে না, তুমি কে? আর ঠিক তখনই সব কিছু বদলে যায়। ক্যাপ্টেনের কণ্ঠস্বর বদলে যায়, আর সে বলে, আমিও তোমার মতো লুকিয়ে আছি ওই একই দেয়ালের পিছনে। মানে এতক্ষণ যে তাকে গাইড করছিল সে আর কেউ নয়, যুবা নিজে। এখন সে বলে, আমি চাইলে তোমাকে আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু ভাবলাম একটু কথা বলা যাক। এখন আইজ্যাক বুঝতে পারে সে এক ভয়ঙ্কর খেলায় আটকে গেছে। সে আবার বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। যুবা বলে, ম্যাথিউস এখনো আমার রেঞ্জের মধ্যে আছে, আমি চাইলে তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারি। এখন আইজ্যাক বাধ্য, তাকে কথা বলতেই হবে। যুবা বলে, আমার কোনো মিলিটারি সিক্রেট দরকার নেই, আমি শুধু তোমাকে জানতে চাই। সে আইজ্যাকের পরিবার, তার বন্ধু বান্ধব সবকিছু নিয়েই প্রশ্ন করতে থাকে, আর বলে সে কোনো সৈনিক নয়, সে শুধু একজন সাধারণ ইরাকি মানুষ। আইজ্যাক প্রথমে না করে, কিন্তু ম্যাথিউসের জীবনের ভয়েই কথা বলা শুরু করে। এই সময় সে স্কোপ দিয়ে যুবার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। পিছন থেকে আসা লোহার শব্দ থেকে ক্লু ধরার চেষ্টা করে। সে ক্রেন আর কন্টেনারগুলোর কাছে খোঁজ করে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে দেয়ালের এক পাশ থেকে উঁকি দিতে চায়, কিন্তু ভয় পেয়ে থেমে যায়। ওদিকে যুবা তাকে কথার মধ্যে জড়িয়ে রাখে। হঠাৎ করেই যুবা তাকে তার বন্ধু ডিন সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে আইজ্যাক চমকে ওঠে আর ভাবে, এই ডিন সম্পর্কে জানলো কিভাবে? যুবা বলে সে আইজ্যাকের পাশে পড়ে থাকা ডিনের ভাঙা স্কোপ দেখে ফেলেছে, আর তার ধারণা ডিন নামে কেউ আইজ্যাকের খুব কাছের মানুষ ছিল, না হলে কেউ অন্য কারো ভাঙা স্কোপ সঙ্গে নিয়ে ঘুরবে কেন? আইজ্যাক বারবার যুবাকে জিজ্ঞেস করে সে ডিন সম্পর্কে জানলো কিভাবে, কিন্তু যুবা সরাসরি উত্তর না দিয়ে তার মজা ওড়াতে থাকে। এদিকে আইজ্যাকের অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রচণ্ড রোদ, রক্তক্ষরণ আর ডিহাইড্রেশনের কারণে তার গলা একেবারে শুকিয়ে যায়। যখন সে জল খাওয়ার জন্য বোতল তোলে, দেখে বোতলে গুলি লেগেছে আর এক ফোঁটা জলও নেই। তখন যুবা এমন একটা কথা বলে যা আইজ্যাককে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বলে, তোমার জলের বোতল আর রেডিও আমি ইচ্ছা করেই গুলি করেছি, যাতে তুমি কারো সঙ্গে যোগাযোগ করতে না পারো আর ধীরে ধীরে কষ্ট পেয়ে মরো। শুধু তাই নয়, যুবা এটাও বলে যে সে চাইলে আইজ্যাককে সঙ্গে সঙ্গেই হেডশট দিতে পারত, কিন্তু সে ইচ্ছে করে তার পায়ে গুলি করেছে, যাতে সে ধীরে ধীরে রক্তক্ষরণে মারা যায়। এটা শুনে আইজ্যাক বিশ্বাসই করতে পারে না, এত দূর থেকে কেউ এত নিখুঁতভাবে গুলি করতে পারে কিভাবে। এখান থেকেই বোঝা যায় যুবা একদম অন্য লেভেলের স্নাইপার। আর সবচেয়ে বড় কথা, সে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও আইজ্যাককে ভেঙে দিচ্ছে। আইজ্যাক বুঝতেই পারছে না যুবা তাকে দেখছে কিভাবে আর তার সম্পর্কে এত কিছু জানছে কিভাবে। রাগে আইজ্যাক তার রাইফেল তুলে নেয়, কিন্তু সে জানেই না টার্গেট কোথায়। হতাশায় সে রাইফেল দিয়ে মাটিতে আঘাত করতে থাকে। তখন যুবা বলে, যে দেয়ালের পেছনে তুমি লুকিয়ে আছো সেটা একসময় একটা স্কুল ছিল। তোমরা আমেরিকানরা এই দেশটাকে এতটা ধ্বংস করে দিয়েছ যে স্কুলও আর বাকি নেই। এটা শুনে আইজ্যাক বলে, তারা এখানে ইরাককে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে এসেছে, কিন্তু যুবার কাছে এগুলো সবই মিথ্যে মনে হয়। আইজ্যাক আবার স্কোপ দিয়ে দেখার চেষ্টা করে, আর তার সন্দেহ হয় যে দূরে ক্রেন আর কন্টেইনারের মাঝখানে যে আবর্জনার স্তূপ আছে, হয়তো যুবা সেখানেই লুকিয়ে আছে। সে বলে, আমি জানি তুমি যুবা, মৃত্যুর আর এক নাম। কিন্তু যুবা আবারও বলে, আমি শুধু একজন সাধারণ ইরাকি মানুষ। এখন পর্যন্ত আইজ্যাকের শরীর প্রায় হাল ছেড়ে দিচ্ছে। তৃষ্ণা, ক্ষুধা আর রক্তক্ষরণের কারণে সে কথা বলার শক্তিও হারিয়ে ফেলছে। তবুও যখন যুবা তাকে বারবার ডিনের কথা জিজ্ঞেস করে, তখন আইজ্যাক বাধ্য হয়ে বলে। সে জানায় সে আর ডিন ছোটবেলার বন্ধু ছিল, একই স্কুলে পড়ত, আর সে তার সম্পর্কে বেশি কিছু বলতে চায় না। তখন যুবা আর একটা ভয়ঙ্কর কথা বলে, যখন আমি তোমাকে মারব তখন তোমার চামড়া তুলে নেব আর তোমার জিভ তোমার বুকের সঙ্গে বেঁধে দেব। এটা শুনে আইজ্যাকের রাগ ফেটে পড়ে। সে তাকে গালাগালি দিতে শুরু করে। এবার আইজ্যাক নিজের জ্যাকেটটা রাইফেলের উপর জড়িয়ে তার উপর একটা হেলমেট রেখে দেয়, আর সেটাকে দেয়ালের ওপর দেখায়। তার পরিকল্পনা ছিল যুবা এটাকে মানুষ ভেবে গুলি করবে, কিন্তু যুবা এতটা বোকা নয়। সে এই চালটা বুঝে যায় আর গুলি চালায় না। সময় কেটে যায়
আর আইজ্যাকের অবস্থা আরও খারাপ হতে থাকে। জল নেই, খাবার নেই, আর মরুভূমির গরম সব মিলিয়ে সে ভেঙে পড়ছে। ঠিক তখনই হঠাৎ একটা ঝড় শুরু হয়। আইজ্যাক বাধ্য হয়ে এক পায়ে লাফাতে লাফাতে দেয়ালের অন্য পাশে যায়, আর সেখানে একটা মৃতদেহ দেখতে পায়। সে কষ্ট করে সেখানে পৌঁছে তার ব্যাগ নিয়ে আবার দেয়ালের পেছনে ফিরে আসে। এইবার যুবা একটা গুলি চালায়, কিন্তু সেটা তার পাশের দেয়ালে লাগে। তারপর সে একের পর এক কয়েকটা গুলি চালায়, যার ফলে দেয়াল ভাঙতে শুরু করে। আইজ্যাক ব্যাগ খুলে আর তার মধ্যে একটা জলের বোতল পায়। সে এক মুহূর্ত দেরি না করে সব জল খেয়ে নেয়। সঙ্গে একটা কেকও পায়, যেটা দ্রুত খেয়ে ফেলে। ঠিক তখন যুবা আবার রেডিওতে আসে আর বলে, আমি চাইলে তোমাকে অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে মজা লাগছে। আইজ্যাক তাকে উপেক্ষা করে, আবার স্কোপ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু দেয়ালে লাগা গুলির কারণে তার স্কোপটাও ভেঙে গেছে। এখন সে ভাঙা স্কোপ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই পরিষ্কার দেখা যায় না। যুবা আবার কথা বলা শুরু করে। সে বলে সে বাগদাদে একজন স্কুল শিক্ষক ছিল, কিন্তু আমেরিকানরা তার স্কুলটা উড়িয়ে দিয়েছে। তার হাতে এখনো বোমার ছোট ছোট টুকরো ঢুকে আছে, যা তাকে প্রতিনিয়ত তার ধ্বংসের কথা মনে করিয়ে দেয়। সে এটাও বলে যে সে ইংরেজি সাহিত্য পড়েছে, আর তার ইংরেজি ও আমেরিকান কবিদের অনেক কবিতা মুখস্থ আছে। তারপর হঠাৎ করেই সে এডগার অ্যালান পোয়ের একটি কবিতা আবৃত্তি করতে শুরু করে। ঠিক তখনই আইজ্যাক একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করে। রেডিও সিগন্যাল একটু একটু করে কেটে যাচ্ছে। তার মনে হয় আশেপাশে আরেকটা রেডিও অ্যাক্টিভ আছে। তখন তার মনে হয় হয়তো ম্যাথিউস এখনো বেঁচে আছে, হয়তো এতক্ষণ সে অচেতন ছিল আর এখন তার রেডিওটা চালু হয়ে গেছে। আইজ্যাক সঙ্গে সঙ্গে নিজের রেডিও বন্ধ করে দেয় আর দেয়ালের আড়াল থেকে চিৎকার করে ম্যাথিউসকে ডাকতে থাকে। যুবা এত দূরে থাকায় সেটা শুনতে পায় না। আইজ্যাক ম্যাথিউসকে বলে, স্নাইপার অনেক দূরে আর আমি তার লোকেশন ধরতে পারছি না, তুমি তোমার স্কোপ দিয়ে দেখার চেষ্টা করো। ম্যাথিউস ধীরে ধীরে তার রাইফেল তুলে নেয়। এদিকে আইজ্যাক যুবাকে কথার মধ্যে ব্যস্ত রাখে আর মাঝে মাঝে গুলি চালিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই যুবা বলে, তোমাদের দুজনের গল্প এবার শেষ হতে চলেছে, এখন আমি ম্যাথিউসকে গুলি করব। আইজ্যাক জোরে জোরে চিৎকার করে, নড়বে না ম্যাথিউস। কিন্তু ততক্ষণে ম্যাথিউস গুলি চালানো শুরু করে দেয়। সে আবর্জনার স্তূপের দিকে কয়েক রাউন্ড ফায়ার করে, কিন্তু এত দূর থেকে সে যুবাকে আঘাত করতে পারে না। আর তারপর যুবা একেবারে নিখুঁত হেডশট নেয়, আর সেখানেই ম্যাথিউস শেষ হয়ে যায়। এটা দেখে আইজ্যাক ভেঙে পড়ে, সে কাঁদতে শুরু করে আর যুবাকে গালাগালি দিতে থাকে। এখন সে বুঝে গেছে, যুবা শুধু হত্যা করছে না, সে অত্যাচার করে হত্যা করছে। কাঁদতে কাঁদতে আইজ্যাক বলে, আমি বাড়ি ফিরে যেতে চাই। যুবা বলে, যেতে পারো, কিন্তু তোমরা নিজেরাও তো ফিরতে চাও না। যুদ্ধ শেষ হয়ে গেছে, তবুও তোমরা এখানে আছো। তখন আইজ্যাক ভেঙে পড়ে সত্যিটা বলে ফেলে। সে বলে যে সে ডিনের জন্য এখানে আছে। একটা মিশনে ভুল করে তার হাতেই ডিনের মৃত্যু হয়েছিল, তাই সে নিজের দায়িত্ব শেষ না করে ফিরে যেতে পারে না। সে নিজেকেই তার মৃত্যুর জন্য দায়ী মনে করে। এবার যুবা কিছুক্ষণ চুপ করে যায়। আইজ্যাক সুযোগ বুঝে রেডিওটা ঠিক করার চেষ্টা করে। ঠিক তখনই সে শুনতে পায় যুবা নিজেকে আইজ্যাক বলে পরিচয় দিয়ে রেস্কিউ টিমের সঙ্গে কথা বলছে। সে হেলিকপ্টারকে এখানে ডাকছে, যাতে তাদেরও মেরে ফেলতে পারে। আইজ্যাক বুঝতে পারে এটা একটা চেইন ট্র্যাপ। প্রথমে কনস্ট্রাকশন কর্মীরা, তারপর সিকিউরিটি, তারপর স্নাইপার টিম, আর এখন রেস্কিউ টিম। কিন্তু সে কিছুই করতে পারে না। ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। কতক্ষণ কেটে যায় জানা যায় না। ঠিক তখনই একটা কাক তার ক্ষতটাকে ঠোকরাতে শুরু করে, আর তার ঘুম ভেঙে যায়। এবার আইজ্যাক সিদ্ধান্ত নেয়, এবার শেষ লড়াই হবে। সে একটা কাঠ আর দড়ির সাহায্যে ম্যাথিউসের রাইফেলটাকে নিজের দিকে টানতে থাকে। প্রথমবার ব্যর্থ হয়, কিন্তু দ্বিতীয়বার রাইফেলটা তার কাছে চলে আসে। এবার সে রাইফেল সেট করে লক্ষ্য ঠিক করতে শুরু করে। ঠিক তখনই সে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। রেস্কিউ টিম এসে গেছে। এখন তার হাতে খুব বেশি সময় নেই। সে সঙ্গে সঙ্গে উঠে পুরো শক্তি দিয়ে ভাঙা দেয়ালটাকে ঠেলতে শুরু করে। অবশেষে যখন আইজ্যাক তার সমস্ত শক্তি দিয়ে দেয়ালটাকে ঠেলে দেয়,
একটা সময় আসে যখন দেয়ালটা পুরোপুরি ভেঙে পড়ে। দেয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক ধুলো আর বালিতে ঢেকে যায়। দেখা প্রায় অসম্ভব হয়ে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে আইজাক দ্রুত তার রাইফেল সেট করে আর সরাসরি আবর্জনার স্তূপের দিকে একটা গুলি ছোড়ে। কিন্তু সঙ্গে সঙ্গেই সামনে থেকে যুবাও জবাব দেয়। সে আইজাকের দিকে গুলি চালাতে শুরু করে। আইজাকের ভাগ্য ভালো, গুলিগুলো তার পাশ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু লাগে না। আইজাক আরেকটা গুলি ছোড়ে, তারপর চুপ করে অপেক্ষা করতে থাকে। কিন্তু এবার সামনে থেকে আর কোনো শব্দ আসে না। কয়েক সেকেন্ড, তারপর 1 মিনিট, সবকিছু একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আইজাক ভাবতে থাকে সে কি সত্যিই যুবাকে মেরে ফেলেছে। তবু এখন থেমে থাকার সময় নেই, তাকে দ্রুত সেখান থেকে বেরোতে হবে। ঠিক তখনই দূর থেকে আমেরিকান আর্মির 2টি হেলিকপ্টার আসতে দেখা যায়। ধীরে ধীরে সেগুলো তার কাছে নেমে আসে। সৈন্যরা নিচে নেমে ম্যাথিউজের মৃতদেহ আর আইজাককে স্ট্রেচারে তুলে হেলিকপ্টারে নিয়ে যায়। আইজাক বারবার তাদের সতর্ক করে, যুবা ওখানেই আছে, ওই আবর্জনার স্তূপে লুকিয়ে আছে। দয়া করে ওই জায়গায় বোমা ফেলো। কিন্তু সৈন্যরা তার কথা উপেক্ষা করে আর তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। হেলিকপ্টারটা যখন আকাশে উঠতে শুরু করে, ঠিক তখনই নিচ থেকে হঠাৎ গুলি চলতে শুরু হয়। এখন স্পষ্ট হয়ে যায় যুবা এখনো বেঁচে আছে। সে নিচ থেকে একের পর এক হেলিকপ্টারের দিকে গুলি চালাচ্ছে। সৈন্যরা বুঝতেই পারে না কোন দিক থেকে আক্রমণ আসছে। আইজ্যাক সঙ্গে সঙ্গে মাস্ক খুলে চিৎকার করে, যুবা, সে নিচে, সে আমাদের উপর গুলি চালাচ্ছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যুবা একের পর এক নিখুঁত শট নিতে থাকে আর দেখতে দেখতে 2টো হেলিকপ্টারকেই ভূপাতিত করে দেয়। ভাবুন তো, একজন মানুষ এত দূর থেকে পুরো রেস্কিউ টিমকে শেষ করে দিল। এটাই যুবার আসল ভয়। শেষে আমাদের দেখানো হয় যে যুবা তার পজিশন থেকে ওই ভেঙে পড়া হেলিকপ্টারগুলো দেখছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যুবা আরও এক ভয়ঙ্কর চাল চালে। সে আমেরিকান রেডিও ফ্রিকোয়েন্সি ট্র্যাপ করে আর তাদের কণ্ঠস্বর নকল করে বলে, আমাদের হেলিকপ্টারগুলো ধ্বংস হয়ে গেছে, দয়া করে রেস্কিউ পাঠান। মানে সে এখনো নতুন সৈন্যদের ফাঁসানোর প্রস্তুতি নিচ্ছে। এটি পরিষ্কার বোঝা যায় যুবার এই রক্তাক্ত খেলা এখনো শেষ হয়নি। আর হয়তো এটা চলতেই থাকতো যতক্ষণ না আমেরিকানরা ইরাক ছেড়ে ফিরে যেত। আর এর সঙ্গেই এই গল্প এখানেই শেষ হয়। এই গল্প আমাদের শেখায়, যুদ্ধ যেই জিতুক না কেন, শেষ পর্যন্ত হার হয় মানবতারই। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।